আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে লেজেন্ড এডুকেশন একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মুবারকবাদ। তোমরা যারা ইতিপূর্বে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা প্রত্যেকটি অধ্যায়ের নোট দিয়ে এগুলোকে সলিউশন করি এবং এগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো আজকে আমরা নবম ও দশম শ্রেণীর রসায়ন এর তৃতীয় অধ্যায় পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। পদার্থের গঠন এই অধ্যায় নিয়ে আমরা একটা নোট তৈরি করেছি। তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই নিয়ে ফার্স্ট টু লাস্ট একটা নোট তৈরি করেছি। এই নোটটা দ্বারা আমরা যদি অধ্যয়ন করি তাহলে আমাদের পাঠ্য বই সহ অন্যান্য যে আউট কোশ্চেনগুলো থাকে বোর্ড পরীক্ষায় সেগুলোর সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আশা করি এই নোটটি পড়লেই তোমরা পরীক্ষায় 100তে 100 অ্যান্সার করে আসতে পারবে। তো চলো শুরু করি আজকের পাঠ। বিসমিল্লাহ। তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। পদার্থ জিনিসটা কি? পদার্থ জিনিসটা হলো সেটাই যে জায়গা দখল করবে, যার নির্দিষ্ট আকার আছে, আয়তন আছে। অর্থাৎ যেটা একটা জিনিস, একটা পদার্থ, অবশ্যই কোনো জায়গায় রাখলে জায়গা দখল করবে, তখন সেটাকে বলা হবে পদার্থ। তো এখন এই যেই পদার্থ, এই পদার্থকে ভাগ করা হয় দুই ভাগে। একটা হচ্ছে মৌল বা মৌলিক, আর একটা হচ্ছে যৌগ বা যৌগিক। যাকে বলা হয় মৌলিক পদার্থ, যাকে বলা হয় যৌগিক পদার্থ। তো মৌলিক পদার্থ জিনিসটা কি? একটা পদার্থকে যদি আমি ভাঙার পরে ওই পদার্থ বাদে যদি আমি অন্য কোনো পদার্থ না পাই, তাহলে সেটাকে বলা হবে মৌলিক পদার্থ বা মৌল। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন। কেন? কারণ আমরা যদি নাইট্রোজেনকে ভাঙি বা হাইড্রোলাইসিস করি, তাহলে নাইট্রোজেন ছাড়া আমরা কিছুই পাবো না, অর্থাৎ N ছাড়া আমরা কিছুই পাবো না। আবার হাইড্রোজেনকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, হাইড্রোজেনকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা অক্সিজেনও পাবো না, কার্বনও পাবো না, নাইট্রোজেনও পাবো না, অথবা কোনো হাইড্রোক্সাইডও পাবো না। আমরা একমাত্র কি পাবো? হাইড্রোজেনই পাবো, অর্থাৎ H আয়নই পাবো। আবার কার্বনকে যদি আমরা ভাঙি, তাহলে তো আমরা অক্সিজেন পাবো না, একমাত্র কার্বনই পাবো। অর্থাৎ এই সকল যেই মৌলগুলো রয়েছে, যেই পদার্থগুলো রয়েছে, সেগুলো যদি ভাঙার পর ওই পদার্থ বাদে অন্য কোনো পদার্থ পাওয়া না যায়, মানে একেবারে মৌলিক, তাহলে সেটাকে বলা হবে আমাদের মৌল বা মৌলিক পদার্থ। শেষ। আসি যৌগ বা যৌগিক পদার্থ নিয়ে। কোনো পদার্থ ভাঙলে আমরা দুটো পদার্থকেই ভাঙবো, কিন্তু দেখবো যে কোন পদার্থ ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, আর ওই পদার্থ ছাড়া আরও দুই বা ততোধিক পদার্থ পাওয়া যায়। তো যৌগিক পদার্থটা হলো এরকম যে কোনো পদার্থকে ভাঙলে যদি দুই বা ততোধিক মৌল পাওয়া না যায়, তাহলে সেটাকে বলা হবে, যদি কোনো পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌল পাওয়া যায়, তখন তাকে বলা হবে যৌগিক পদার্থ বা যৌগ। কেন? উদাহরণ যদি আমরা খেয়াল করি, দিছে পানি, দিছে কার্বন ডাইঅক্সাইড। খেয়াল করি এই যে পানি H2O, পানির সংকেত আমরা জানি H2 আর O। এই যে পানির সংকেত, এই পানির সংকেত কখন তৈরি হলো? যখন একটা হাইড্রোজেন অণুর সাথে একটা অক্সিজেন অণু, হাইড্রোজেনের দুইটা অণুর সাথে অক্সিজেনের একটা অণু যখন মিলল, অক্সিজেনের একটা পরমাণু যখন মিলল, তখনই তো সেটা পানি হলো। অর্থাৎ এখানে কিন্তু দুইটা মৌলিক পদার্থ কাজ করতেছে। আমরা যদি খেয়াল করি, একটা হচ্ছে হাইড্রোজেন অণু আর একটা হচ্ছে অক্সিজেন অণু। এই দুইটা যখন বিক্রিয়া করতেছে, তখনই সেটা একমাত্র পানিতে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ দোনোটাই মৌলিক পদার্থ, আবার দোনোটাই বিক্রিয়া করে কিসে পরিণত হয়েছে? যৌগিক পদার্থে। তো এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে সকল যৌগিক পদার্থই মৌলিক পদার্থ দিয়ে তৈরি, কিন্তু কোনো মৌলিক পদার্থই যৌগিক পদার্থ দিয়ে তৈরি হয় না। অর্থাৎ মৌলিক পদার্থ থেকেই যৌগিক পদার্থের উৎপত্তি, কিন্তু কোনো যৌগিক পদার্থই মৌলিক পদার্থ তৈরি করতে পারে না। আমরা জানি পৃথিবীতে মোট 118টি মৌলিক পদার্থ রয়েছে, যার মধ্যে 98টি হলো প্রাকৃতিক আর বাকি 20টি পদার্থ হলো কৃত্রিম।
এই সব মিলে 118টি পদার্থ, যেগুলো দিয়ে পরবর্তীতে কোটি কোটি বিভিন্ন পদার্থ তৈরি করা হয়েছে, সেগুলোই হলো এই আমাদের যৌগিক পদার্থ। আরেকটা উদাহরণ দিচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখানেও কিন্তু কার্বন আছে, অক্সিজেন আছে, CO2, CO2, অর্থাৎ কার্বনের একটা পরমাণুর সাথে অক্সিজেনের দুইটা অণু একসাথে বিক্রিয়া করে সে কি তৈরি হয়েছে? সে তৈরি হয়েছে কার্বন ডাই অক্সাইড, একটা গ্যাস তৈরি হয়েছে। তো এই গ্যাসটা কেন তৈরি হলো? এর কারণ হলো এই যে কার্বন অণুর সাথে এই অক্সিজেনটা বিক্রিয়া করলো, দোনোটাই কিন্তু পূর্ববর্তী মৌলিক পদার্থ ছিল। এখন যখন তারা দুজন বিক্রিয়া করলো, তখন তারা কি হয়ে গেল? একসাথে একটা যৌগিক পদার্থ হয়ে গেল। এখান থেকে আমরা এটা হাইলাইট করতে পারি যে কোনো পদার্থ ভাঙলে যদি দুই বা ততোধিক কোনো যৌগিক পদার্থ কোনো দুই বা ততোধিক মৌল পাওয়া যায়, তখন সেটাকে বলা হবে যৌগিক পদার্থ। এতটুকু পর্যন্ত আমরা শেষ করতে পারলাম। এবার আসি পরমাণু। এখন শব্দ হচ্ছে দুইটা, একটা হচ্ছে অণু আর একটা হচ্ছে পরমাণু। আগে যদি আমরা অণু সম্পর্কে ধারণা নেই, তাহলে পরমাণু সম্পর্কেও ধারণা নিতে পারবো। তো আগে অণু সম্পর্কে আমরা ধারণা নিই। অণু জিনিসটা কি? অণুর বাংলা শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, মানে অনেক ছোট, একটা ছোট একটা দানা, সেটা হচ্ছে অণু। তো অণু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা ওই পদার্থের ধর্মাবলী অক্ষুণ্ণ রাখে এবং স্বাধীনভাবে অবস্থান করতে পারে, তাকে অণু বলে। আমরা জানি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন চারদিকে ঘুরপাক খায়। তো এখানে একটা ইলেকট্রন যদি থাকে, তাহলে সে চারদিকেই ঘুরবে, অর্থাৎ সে স্বাধীনভাবে ঘুরতে পারবে। এটা হচ্ছে আমাদের অণু। কিন্তু পরমাণু জিনিসটা কি? সে স্বাধীনভাবে ঘুরতে পারবে না, তাকে যে কোনো এক জায়গায় ঘুরে স্থির থাকতে হবে। সেটা হচ্ছে আমাদের এই পরমাণু। যাই হোক, এগুলোর সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করি। অণু নিয়ে আলোচনা করতেছিলাম। এখানে দুইটা অথবা তিনটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের, এটা হচ্ছে একটা ক্ষুদ্রতম কণা। এটা দুইটা পদার্থেরই ক্ষুদ্র কণা হতে পারে। একটা হচ্ছে হয় মৌলিক পদার্থের হবে, আর না হয় যৌগিক পদার্থের হবে। আর দ্বিতীয় জিনিস মনে রাখতে হবে যে এটা ওই পদার্থের ধর্মাবলী, মানে যেই পদার্থ থাকবে, এটা হাইড্রোজেন হতে পারে, হিলিয়াম হতে পারে, লিথিয়াম হতে পারে, যে কোনো পদার্থ হতে পারে, ওই পদার্থে যে ধর্মাবলী অক্ষুণ্ণ রাখবে। মানে যেরকম ধর্ম তার ছিল, হইতে পারে পজিটিভ, হইতে পারে নেগেটিভ, এরকম যেই ধর্ম ছিল সেই ধর্ম তারা অক্ষুণ্ণ রাখবে এবং সে স্বাধীনভাবে অবস্থান করবে। অর্থাৎ সে যেখানে ইচ্ছা সেখানে সে অবস্থান করতে পারবে। তার যেদিকে ইলেকট্রন ত্যাগ করার কথা সে ত্যাগ করতে পারবে, যেদিকে গ্রহণ করার কথা সে গ্রহণ করতে পারবে। অর্থাৎ স্বাধীনভাবে সে যখন থাকতে পারবে, তখন তাকে আমরা বলবো অণু। অণুগুলো পরমাণুতে বিশ্লিষ্ট হয়ে বিক্রিয়ায় অংশ নেয়, অর্থাৎ সে পরমাণুগুলোর সাথে মিলমিশ করে সে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, অর্থাৎ আরেকটা মৌলর সাথে সে বিক্রিয়া করবে। অণুকে মাইক্রোস্কোপিক যন্ত্র দিয়ে দেখা যায়, অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়। আমি যদি একটা অণুকে ভাঙি, তাহলে আমি একটা পরমাণু পাবো। ঠিক আছে, এই পর্যন্ত আমরা অধ্যয়ন করলাম মৌল বা মৌলিক পদার্থ, যৌগ বা যৌগিক পদার্থ এবং অণু। আসি পরমাণু। পরমাণু জিনিসটা কি? আমরা পূর্বে জেনে এসেছি অণু শব্দের অর্থ ক্ষুদ্র। পরমাণু একটা সন্ধি বিচ্ছেদ করছে, যেখানে পরম যোগ অণু। এখানে পরম শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত, মানে অনেক, অত্যন্ত, অনেক, প্রচুর, এগুলো হচ্ছে পরম এর সমার্থক শব্দ। আর অণু শব্দের অর্থ আমরা জেনে এসেছি, অণু শব্দের অর্থ আমরা জেনে এসেছি ক্ষুদ্র। তাহলে এখান থেকে আমরা জানতে পারছি যে পরম শব্দের অর্থ অনেক বা অত্যন্ত, অণু শব্দের অর্থ ক্ষুদ্র বা ছোট। তাহলে অণু শব্দের অর্থ ছিল কত? ক্ষুদ্র মানে ছোট। আর পরমাণু শব্দের অর্থ কি? অনেক ছোট বা অত্যন্ত ক্ষুদ্র। এর সংজ্ঞা দিছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং যার মধ্যে মৌলিক পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্ম বর্তমান থাকে, তাকে পরমাণু বলে। এরকম একটা সংজ্ঞা দিছে। এখানে তিনটা বিষয় মনে রাখার দরকার। একটা হচ্ছে সেটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা,
এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আর 3 নাম্বার হচ্ছে যার মধ্যে মৌলিক পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্ম বর্তমান থাকবে। এই তিনটা যখনই কোনো একটা পদার্থে বিদ্যমান থাকবে সেটা হবে পরমাণু। এরা স্বাধীনভাবে থাকতে পারে না, আমি পূর্ববর্তীতে আলোচনা করছি যে এটা স্বাধীনভাবে থাকতে পারবে না। পরমাণুকে যদি আমরা ভাঙি তাহলে সেখানে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাবো। আর যদি আমরা অণুকে ভাঙি, এই যে এখানে লেখছে অণুকে ভাঙলে আমরা পরমাণু পাবো। আর যখন আমরা পরমাণুকে ভাঙবো তখন আমরা ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনকে পাবো। এখান থেকে আমরা এটা আন্ডারলাইন করে দিতে পারি। এই পর্যন্ত আমরা শেষ করলাম। এবার আসি প্রতীক নিয়ে। এই অধ্যায়ের অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রতীক। প্রতীক নিয়ে আলোচনা করা যাক। কোনো মৌলের পূর্ণ নাম এর সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। অর্থাৎ মৌলের কোনো পূর্ণ নাম, যেমন এইচ এর পূর্ণ নাম কি? আমরা যখন জানি যে পরমাণুর প্রথম মৌলটা হলো হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন HYDROGEN, এই যে হাইড্রোজেন, এই পুরাটার মূল নাম কি? এর সংক্ষিপ্ত রূপ কি? এইচ। এগেই তো আমরা ধরি। তো এই যে হাইড্রোজেন, এই পুরাটা নামের যে সংক্ষিপ্ত রূপ, সেই সংক্ষিপ্ত রূপটাকেই বলা হচ্ছে প্রতীক। ক্লিয়ার? আচ্ছা, প্রতীক লেখার নিয়ম। এখন আসি নিয়ম সম্পর্কে। এটা নিয়মটা কি? প্রতীক লেখার নিয়মটা আমরা এখন জানব। ঠিক আছে। সাধারণত মৌলিক পদার্থের ইংরেজি নামের প্রথম অক্ষরটি প্রতীক রূপে প্রকাশ করা হয়। এটা আমাদের মনে রাখতে হবে। সাধারণত মৌলিক পদার্থের ইংরেজি নামের প্রথম অক্ষর, কোন নামের? ইংলিশ নামের, অর্থাৎ ইংরেজি নামের প্রথম অক্ষরটি প্রতীক রূপে লেখা হয়। এখন সেটা ইংরেজি, হ্যাঁ ইংরেজি হবে। এখানে এক উদাহরণ দিছে, একটা হচ্ছে মৌল, তার ইংরেজি নাম আর প্রতীক। যেমন উদাহরণ যদি দেখি, হাইড্রোজেন, হাইড্রোজেনের ইংরেজি নাম কি? হাইড্রোজেন, HYDROGEN, হাইড্রোজেন। আর এর প্রতীক কি? H। অক্সিজেন, শুরুতে OXYGEN, অক্সিজেন, তাহলে শেষে কী হবে? শুরুতে কী হবে? O। আর নাইট্রোজেন NITROGEN, নাইট্রোজেন, এটাতে কি হবে? N হবে। তাহলে এই যে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলোর যে প্রথম অক্ষর সেগুলোই হচ্ছে এদের প্রতীক, অর্থাৎ H, O এবং N। আসি সংজ্ঞা নিয়ে। দুই বা দুইয়ের অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয়, তবে একই মৌলকে নামের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। অন্যগুলোর ক্ষেত্রে প্রত্যেকটি দুই অক্ষরে লিখতে হয়। কি বলছে খেয়াল করি ভালো করে, যে দুই বা দুইয়ের অধিক মৌলের ইংরেজি নাম এর প্রথম অক্ষর একই হয়, তবে একটি মৌলকে নামের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ যদি মৌল একটা হয় তাহলে তার একটা নাম দিয়ে প্রকাশ করা হয়। যেমন এই যে কার্বন, কার্বনের সি, একটা নাম দিয়ে প্রকাশ করা হবে। কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে প্রত্যেকটি দুই অক্ষর দিয়ে লিখতে হবে। কেন? কারণ শুরুতে এই যে সি আছে, সি তো আমরা কার্বনের জন্য সি ব্যবহার করছি। এখন যদি কোবাল্ট আর ক্যালসিয়ামের জন্য আমরা সি ব্যবহার করি তাহলে উভয় তো একই, সেম টু সেম, সিমিলার দেখা যাবে। এখন এগুলোকে এখানে বিভেদ লাগবে, পার্থক্য দেখা যাবে না। সেক্ষেত্রে আমরা ওই সময় কি করব? ওই সময় আমরা এই যে কার্বনের জন্য যে সি ইউজ করে ফেলছি, এজন্য পরবর্তীতে এই যে কোবাল্টের জন্য এরপরে আছে সি, এর পরে ও, সেজন্য আমরা CO দিয়ে দিছি। আবার ক্যালসিয়াম এখানে আছে CALCIUM, ক্যালসিয়াম, এখানে CA ইউজ করছি, যাতে আমরা একটা মৌলের সাথে আরেকটা মৌলকে আলাদা করতে পারি। এটাই হচ্ছে মূলত এই অধ্যায় এখান থেকে ইম্পর্টেন্ট লাইন। এখানে তিনটা কথা বলছে। বোরন এবং জিরকোমিয়াম, এই দুটি মৌলের নাম আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন আসতে পারে যে বোরন বা জিরকোমিয়াম মৌলের নাম কোন ভাষা থেকে গ্রহণ করা হয়েছে? লিখতে হবে আরবি ভাষা থেকে। তারপর লেখছে সালফারের সঠিক সংকেত SB।
আর ফসফরাসের সঠিক সংকেত P4। আমরা অনেকেই S লিখি আর ফসফরাস লিখি P, কিন্তু এর সঠিক সংকেত হবে P4SB। এগুলো আমাদের মনে রাখতে হবে। প্রতীক, প্রথম ও তৃতীয় বর্ণের প্রতীক। কিছু কিছু মৌলের প্রথম এবং তৃতীয় বর্ণের মৌলের প্রতীক আছে, যেমন উদাহরণ দেখতে পাই ক্লোরিন, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, 3টা উদাহরণ। এক্ষেত্রে বলছে যে ক্লোরিনের শুরুতে আছে CHL, এখানে এইচটাকে বাদ দিয়ে সি আর এলকে গ্রহণ করা হয়েছে, সি আর এলকে গ্রহণ করা হয়েছে এই ক্লোরিনের জন্য। এরকম কিছু মৌল আছে যেগুলোকে আলাদা করার জন্য বা তাদের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখার জন্য এগুলোকে মাঝখানে এইচ বাদ দিয়ে অথবা প্রথম এবং তৃতীয় বর্ণের প্রতীক দিয়ে একসাথে করা হয়, অর্থাৎ CL করা হয়েছে। অর্থাৎ ক্লোরিনের প্রতীক হচ্ছে আমার CL। ক্লোরিন গেল। ক্যাডমিয়াম, ক্যাডমিয়ামের সংকেত কি CADMIUM, ক্যাডমিয়াম, এটা হচ্ছে এর ফুল মিনিং। এখানে এর প্রতীক কি CD। কেন CD? মাঝখানে এটা বাদ দিয়ে দিছে এর ই অক্ষুণ্ণ রাখার জন্য। আর শেষে আছে ক্রোমিয়াম, এখানেও খেয়াল করি সি এর পরে আছে এইচ, কিন্তু এইচটাকে গ্রহণ করে নাই। কেন গ্রহণ করে নাই এখন বোঝা যাচ্ছে, কারণ ক্লোরিনে যদি CH গ্রহণ করত তাহলে ক্রোমিয়ামেও CH গ্রহণ করা যেত না, কারণ এখানেও CH আর এখানেও CH, তাহলে দুটোটা কি সিমিলার হয়ে যেত। কিন্তু এক একটা মৌলর সাথে আরেকটা মৌলর পার্থক্য রাখা লাগবে। আমার যদি যখনই আমি পার্থক্য রাখবো তখনই আমি আরেকটা মৌলকে জাস্টিফাই করতে পারবো যে এটা হাইড্রোজেন, এটা হিলিয়াম, এটা ক্লোরিন, এটা ক্রোমিয়াম। এজন্য একটা দিয়েছে CL আরেকটা দিয়ে দিয়েছে CR, তাহলে হচ্ছে ক্রোমিয়াম। এটাই মূল কথা। কোনো কোনো মৌলের পরমাণুর প্রতীক আর ইংরেজি নাম থেকে না লিখে ল্যাটিন নাম থেকে নেওয়া হয়। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই লাইনের টেক্সট লাইন করে রাখা উচিত। লেখছে কোনো কোনো মৌলের পরমাণুর প্রতীক তার ইংরেজি নাম থেকে না লিখে, অর্থাৎ সে ইংরেজি নাম থেকে লিখবে না। যেমন হাইড্রোজেন একটা ইংরেজি নাম, সেখান থেকে H গ্রহণ করা হয়েছে। ক্লোরিন একটা ইংরেজি নাম, H গ্রহণ করা, C গ্রহণ করা হয়েছে, Cl গ্রহণ করা হয়েছে। এরপরে অক্সিজেন একটা ইংরেজি নাম, সেখান থেকে O গ্রহণ করা হয়েছে। কিন্তু কিছু কিছু মৌল আছে যেগুলো ল্যাটিন নাম থেকে গ্রহণ করা হয়, যেমন সোডিয়াম, সিলভার, লেড, গোল্ড, এরকম। সোডিয়াম কি ন্যাট্রিয়াম, এটা কিন্তু তার ল্যাটিন নাম। সোডিয়াম হচ্ছে ইংরেজি নাম, কিন্তু সেটা ইংরেজি নাম না হয়ে কি হচ্ছে ন্যাট্রিয়াম, তো সেখান থেকে এন এর শুরুতে কি প্রতীক নিছে। আবার যদি সিলভার খেয়াল করি আর্জেন্টাম, এটা তার ল্যাটিন নাম, কিন্তু ইংরেজি নাম কিন্তু সিলভারই, তাহলে এর প্রতীক কী হবে AR। যদি আমি সোডিয়ামের প্রতীক লিখে থাকি SO, কিন্তু এটা হবে না, আমাকে Na লিখতে হবে, অর্থাৎ এটা ল্যাটিন লিখে নেওয়া হয়েছে, ল্যাটিন থেকে আমাদের লিখতে হবে। আছে লেড, লেডের শুরুতে কিন্তু L দিয়ে, কিন্তু এর প্রতীক কি PB। কেন PB? এই যে তার ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম, সেই জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। পার্ট 2তে আমরা সংকেতের পর মূল কণিকা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এগুলোর পরিচয় এবং পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবার জন্য সবাই দোয়া করো এবং লেজেন্ড এডুকেশন একাডেমির সাথেই থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।